স্বাগত জমজমাট ভোটের ট্রেনে আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। ভোট রাজনীতি নির্বাচনের শোতে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের আইনসভায় নতুন ধারণা উচ্চকক্ষ নিয়ে। থাকবে এ নিয়ে তৃণমূলের চাওয়া, বিশেষজ্ঞ মতামত। এ নিয়ে কথা বলতে যুক্ত হবেন মাঠের রাজনীতিকরা। কেন, কিভাবে, কবে থেকে এই উচ্চকক্ষ, সরাসরি এই প্রশ্নের জবাব দেবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। সঙ্গে থাকুন আপনিও। তবে শুরুতেই আজ নির্বাচন কমিশন 2 দফায় মেয়াদ বাড়ানোর পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য আবেদন করতে আজ ছিল শেষ দিন। সেই দিনেও নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দৌড়ঝাঁপ দেখা গেছে ছাত্রদের দলখ্যাত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের। আমাদের হাতে এ নিয়ে একটি ছোট্ট তথ্যচিত্র আছে। সেই তথ্যচিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 2 মেয়াদে নিবন্ধনের জন্য আবেদন করেছে 144টি নতুন রাজনৈতিক দল। আর এই যারা এখানে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আবেদনে যে ত্রুটিগুলো দেখা গেছে তার মধ্যে আছে যে কেন্দ্রীয় কার্যালয় না থাকা, সাংগঠনিক তৎপরতার দুর্বলতা এবং শর্ত পূরণের মতো তৃণমূল কমিটি না থাকা। এ নিয়ে আরও কথা বলতে স্টুডিওতে আজকের ভোটের ট্রেনে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল। আমিরুল, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। শুরুতেই আপনার কাছে যে প্রশ্ন করতে চাই সেটা হলো যে ইতিমধ্যে তো অর্ধশত রাজনৈতিক দল আছে যেগুলো নিবন্ধন পাওয়া এবং মাঠের রাজনীতিতে তারা সক্রিয় আছে। মানে এই যে এখন যে প্রায় দেড় শতক আবেদন, মানে এখন কি তাহলে এই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর একটা বিস্ফোরণ ঘটবে দেশের রাজনীতিতে? আজহার, আমরা মাঠ পর্যায়ে যেমনটি দেখেছি যে যারাই আবেদন করেছে মূলত নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে, তাদের কিন্তু কার্যক্রম একেবারে বলা চলে নেই বললেই চলে। বিশেষ করে যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যে তাদের একটি স্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে জেলা উপজেলায় যে কমিটিগুলো থাকার দরকার, আমরা কিন্তু সেগুলো খুব একটা দেখিনি। এর মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে এনসিপির কথা, বিশেষ করে আমরা যেমনটি দেখেছিলাম যে রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপি, তাদের কার্যক্রম আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন কিন্তু এই যে জুলাইয়ের শেষের দিকে মূলত তাদেরকে 15 দিনের সময় বেঁধে দেয় যাতে করে তারা প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে। এটা তো শুধু এনসিপির জন্য না, এটা সবার জন্য। মানে আপনি বলছিলেন যে জেলা পর্যায়ের কমিটি কিংবা কেন্দ্রীয় কার্যালয়, মানে এগুলো তো আরপিওর যে শর্ত বা নিবন্ধন পাওয়ার যে শর্ত সেগুলোর মধ্যেই আছে। তাহলে এগুলো যদি না থাকে তাহলে তারা আবেদন করলো কিভাবে? আর যেটা মনে করা হচ্ছে 144টি দলের মধ্যে আসলে কতগুলো দল নিবন্ধন পেতে পারে, কোনো কি প্রজেকশন? আমরা মাঠ পর্যায়ে যেমনটি দেখেছি সেভাবে যদি বলি, বিশেষ করে এনসিপি সহ আরও 2-1টি দল তারা নিবন্ধন পেতে পারে। তবে আমরা যেমনটি দেখেছিলাম যে এই দলগুলোর অবস্থা কিন্তু খুব একটা জুৎসই না। আমরা দেখেছিলাম তাদের যে নেতৃবৃন্দ তারা কিন্তু প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে তারা কিন্তু কমিশনে জমা দিয়েছে। তবে কমিশন এখন পর্যন্ত তারা কিন্তু সন্তুষ্ট হতে পারছে না। আমরা কমিশনের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, আমরা তার সাথে আজকেও কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছেন যে আসলে সবকিছু বিচার বিশ্লেষণ করা হচ্ছে। আমরা একটু আগে দেখেছিলাম কমিশনের পক্ষ থেকে মূলত জানানো হয়েছে 145টি দল তারা কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করে, কিন্তু তাদের যে তৎপরতা কিংবা কমিশনের যে চাওয়া তারা কিন্তু এখন পর্যন্ত সেটি পুরোপুরি পূরণ করতে পারেনি। এই যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এগুলো শেষ হতে কমিশনের কতদিন লাগতে পারে? কতদিন নাগাদ এটা জানা যেতে পারে যে নতুন কতগুলো দল এই নির্বাচন কমিশনের নিবন্ধন পেল? সেটি আসলে কালকে যে কমিশনের ব্রিফিং রয়েছে সিনিয়র সচিবের, তার মধ্য দিয়ে হয়তো বা জানা যেতে পারে। কারণ আমরা দেখেছিলাম বেশ কিছু দিন ধরেই কিন্তু এই যে রাজনৈতিক দল নিবন্ধনের যে কার্যক্রম সেটি কিন্তু চলে আসছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলার মতো আসলে সময় আসেনি কমিশন। আর আরেকটা বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাইবো খুব সংক্ষেপে, সেটা যে আজও কমিশনে ওই এনসিপির প্রতিনিধি দল গিয়েছিল এবং তারা তাদের বক্তব্য বিবৃতিতে এক ধরনের নির্বাচন কমিশনের প্রতি একটা অনাস্থায় জ্ঞাপন করছে এবং তারা এই যে নির্বাচন কমিশনের ভেতরে যে আওয়ামী লীগের লোকজন এখনও আছে তাদের ভাষায় ঘাপটি মেরে বা কারচুপির সঙ্গে জড়িত লোকজন ঘাপটি মেরে আছে, এই ধরনের একটা মন্তব্য করে আসছেন। জানতে চাই এ ব্যাপারে এই কমিশনের প্রতিক্রিয়াটা কেমন ছিল? এর আগেও তারা এই নির্বাচন কমিশনের বিপক্ষেই কথা বলছে, এই নিয়ে তাদের বক্তব্য পেয়েছেন? বা কমিশনের প্রতিক্রিয়া শুরু থেকে আমরা দেখেছিলাম, যেমন এই বিষয়ে যে ইসি সানাউল্লাহ রয়েছেন নির্বাচন কমিশনার, তিনি কিন্তু একটি মন্তব্য করেছিলেন যে আসলে রাজনৈতিক দলগুলো তাদের কোনো একটি মতামত তারা বলতেই পারে, তবে কমিশন তাদের নিরপেক্ষতার জায়গা থেকে তারা কাজ করে যাচ্ছেন। তবে আমরা মাঠ পর্যায়ে আরও একটি প্রতিবেদন করতে গিয়ে আমরা যেমনটি দেখেছিলাম যে
এনসিপি মূলত নির্বাচন কমিশনের প্রতি তারা অনাস্থার কথা জানাচ্ছেন সরাসরিভাবে, এবং অন্যদিকে আমরা দেখেছিলাম যে বিএনপির পক্ষ থেকে তারা কিন্তু আস্থার কথা বলছেন। তবে এর মাঝামাঝি অবস্থান আমরা কিন্তু জামায়াত ইসলামকে দেখেছিলাম, বিশেষ করে এনসিপি যেমন একটু বিরোধী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ কথাবার্তা বলছে, বিএনপি একেবারেই বলছে না, কিন্তু জামাত মাঝে মাঝে সমালোচনা করছে না, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তারা তেমনটি বলছে যে এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে যেহেতু কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠান করা হয়নি, তো সেই ক্ষেত্রে তারা আসলে বলছে যে আসলে কমিশনের সক্ষমতা কিংবা তাদের গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষতার জায়গাটা কতটুকু তারা আসলে এখনই বিচারের সময় আসেনি। আমিরুল, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, আজকে আমরা আলোচনা করব উচ্চকক্ষ নিয়ে। সেটা হলো যে একটা সংসদ কেমন হলে যে শুধু সংসদ নেতা বা প্রধানমন্ত্রী নন, পালিয়ে যান প্রায় সব সংসদ সদস্য। এমন এক বাস্তবতায় যখন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা আমূল সংস্কারের দাবি উঠেছে প্রায় প্রতিটি পক্ষ থেকে, তখন এটা স্পষ্ট সবাই চায় আর যাতে রাষ্ট্র কাঠামো ব্যবহার করে কেউ আর স্বৈরাচার হতে না পারে। এমন বাস্তবতায় প্রস্তাব এসেছে আইনসভা সংস্কারেরও। বলা হচ্ছে বর্তমানের এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে যদি পরস্পরের উপর নির্ভরশীল দুই কক্ষের একটা আইনসভায় রূপান্তর করা যায়, তাহলে গণতন্ত্রায়নের পথে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এ নিয়ে জাতীয় ঐকমত্যের কমিশনেও আলোচনা হয়েছে, বিস্তর সে আলোচনা। কমিশন বলছে বর্তমান আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি হবে সংখ্যানুপাতিক। এ বিষয়ে ঐকমত্য এসেছে, কিন্তু যদিও এখানে কিন্তু বা যদি রয়েছে। আজকের ভোটের ট্রেনে প্রধান আলোচনার বিষয় উচ্চকক্ষ। চলুন শুরুতেই দেখে নেই দেশে দেশে সংসদীয় পদ্ধতির পরিসংখ্যান। যেটি আমরা দেখছি যে সংসদীয় পদ্ধতি আছে 190টি দেশে, এর মধ্যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে 112টি দেশে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে 78টিতে। এবং যেটি আমরা দেখছি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার চেয়ে এখনও এক কক্ষ বিশিষ্ট আইনসভায় বেশি, এবং আমাদের যে বর্তমান সংসদ সেটিতে কিন্তু এখনও সেটি কিন্তু এক কক্ষ বিশিষ্ট, এবং বলা যায় যে এই সারা পৃথিবীতে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে এটি কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভার সংখ্যাটাই বেশি। আমরা একটু দেখতে চাই যে এই উচ্চকক্ষ যাদের আছে তাদের উচ্চকক্ষগুলো কেমন, নাম কেমন। যেমন আমরা এখানে একটু দেখিয়েছি যে কানাডার উচ্চকক্ষ, তাদের উচ্চকক্ষের নাম হলো সিনেট, নিম্নকক্ষ হাউস অফ কমন্স। জাপানের ক্ষেত্রে দেখছি যে হাউস অফ কাউন্সিলর তাদের উচ্চকক্ষের নাম, আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তাদের হলো নিম্নকক্ষের নাম। যুক্তরাজ্যের উচ্চকক্ষের নাম হাউস অফ লর্ডস, নিম্নকক্ষের নাম হাউস অফ কমন্স। যুক্তরাষ্ট্রের সিনেট, ভারতেও প্রতিবেশী দেশ ভারতেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা দেখছি, তাদের নিম্নকক্ষ হলো লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভা। এবং এই দক্ষিণ এশিয়ার মধ্যে ছোট দেশ ভুটানেও কিন্তু তাদের যে আইনসভা সেখানেও কিন্তু দুটি কক্ষ রয়েছে, এদের নিম্নকক্ষ আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল কাউন্সিল, আর উচ্চকক্ষ হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। আমাদের যেই আইনসভার কথা বলা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেটির কেমন হবে সেটির একটু আমরা ধারণা নিতে চাই। যেটি দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে বর্তমানে যে এক কক্ষের হাউস আছে সেটাকে 300 থেকে বাড়িয়ে 400 আসন করার কথা বলা হচ্ছে, এবং এই যেটি নিম্নকক্ষ হবে, এবং উচ্চকক্ষ হবে 105 আসনের, কিন্তু সেটি নির্বাচন পদ্ধতি হবে সংখ্যানুপাতিক, যেটি আমরা এখানে দেখছি। এবং এই যে আমাদের যে সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতি, সেখানে আমরা দেখছি যে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে একটা মডেল এখানে দেয়া আছে, যে তাতে দেখা যাচ্ছে যে ন্যূনতম যে 1% ভোট পাবে তারা উচ্চকক্ষে 3টি আসন পাবে। আমরা এই উচ্চকক্ষ নিয়ে বিস্তর আলোচনা করতে চাই, কাটাছেড়া করতে চাই। আমাদের সঙ্গে আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, এবং এরপরে আরও যুক্ত হবেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তাদের সঙ্গে যুক্ত হব, কিন্তু তার আগে চলুন জেনে নেই জনতার মতামত। এই জনতার মতামত জানতে রংপুরের সৈয়দপুরের বাঙালিপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, আজহার লিমন, আমরা বসেছিলাম, আমরা যে জায়গায় আছি এটি নীলফামারী জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে। এখানে আমরা ছিলাম, আমরা
তথ্য প্রযুক্তি সহযোগিতায় মুঠোফোনে আসলে ভোটের ট্রেন দেখছিলাম। অনেক মানুষকে সাথে নিয়ে সেটি দেখছিলাম। আকস্মিক বৃষ্টিতে সেটি আসলে খানিক ব্যাঘাত হয়েছে, এরপরে অনেক মানুষ এখনও সেই প্রোগ্রামটি কিন্তু দেখছে। আপনি যে পরিসংখ্যান দিচ্ছিলেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশ্বের কতটি দেশে আছে সেটিও মনোযোগ দিয়ে মানুষ দেখছিলেন, এবং আমরা কয়েকদিন ধরে কানাঘুষা শুনছিলাম যে মানুষ আসলে এটি কীভাবে নিচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে বলা হচ্ছে যে মানুষ এটি জানে না, আসলেই তারা জানে কিনা সেই ব্যাপারগুলো নিয়েও কিন্তু নতুন নতুন করে চিন্তা ভাবনা তারা করছেন বলে আমরা জানতে পারছি। আমরা এখানে যারা উপস্থিত আছেন ভোটের ট্রেন দেখছিলেন তাদের কাছ থেকে শুনতে চাই আসলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে আসলে স্বৈরতন্ত্রের যে পথ সেটি বন্ধ হবে, এটিকে আসলেই বন্ধ হবে? আপনারা আসলে কি মনে করছেন, কি আলোচনা করছিলেন? হ্যাঁ, আমরা মনে করছি যে পিআর পদ্ধতিতে বাংলাদেশে একটি নতুন পদ্ধতি। এর আগে আমরা 2008 থেকে 2017 পর্যন্ত যে সরকার ছিল সেটি একটি স্বৈরাচারী সরকার ছিল, আমরা সবাই জানি। এক্ষেত্রে এখন যে নতুন সংসদীয় ব্যবস্থায় যেখানে আছে 1971 সালের পর থেকে আমরা দেখছি যে অনেক নির্বাচন হয়েছে বাংলাদেশে, কিন্তু বেশিরভাগ নির্বাচনে স্বৈরাচারী মনোভাব অনেকের ছিল এবং নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা এটা মানুষের মনে সংশয় সৃষ্টি করছে। কিন্তু এখন যে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, এই পিআর পদ্ধতি বাংলাদেশে নতুন পদ্ধতি হলেও এটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা চালু আছে এবং সেখানে স্বৈরাচারী ওইভাবে ব্যবস্থাটা নাই। তা আমরা মনে করি বাংলাদেশেও এই পিআর পদ্ধতি চালু হলে এই স্বৈরাচারী ইয়াটা মানে আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের দেশে মোকাররম এখানে আমরা যারা দেখছি যে আপনার সঙ্গে যারা সংযুক্ত জনতা আছে তারা পিআর নিয়ে কথা বলছে, আমরা দ্বিকক্ষ নিয়ে যেহেতু আলোচনা করছি, আপনি কি দ্বিকক্ষের ব্যাপারে তাদের একটু মতামত জানতে চাইতে পারেন? বিশেষ করে এই বাংলাদেশের মানে আইনসভায় যে উচ্চকক্ষটা নিয়ে চিন্তা করা হচ্ছে। একজন তরুণ আমাদের সাথে আছেন। তরুণরাই তো জুলাই বিপ্লব ঘটিয়েছে, নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে যে আলোচনাটি হচ্ছে, উনি পিআর নিয়ে বলছিলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা হলে বাংলাদেশের জন্য কি কি সুবিধা হবে বলে আপনারা মনে করছেন? জি, আমি শুরুতেই বলতে চাচ্ছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্ব পাবে সেটা হচ্ছে বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন হবে। আমরা মনে করি, আমরা দেখেছি যে আসলে বাংলাদেশে যে দলেই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা স্বৈরতন্ত্রের মনোভাব নিয়ে বাংলাদেশকে শাসন করেছেন। তো সেদিক থেকে আমরা যদি দেখি যে একটি সরকারকে স্বৈরচারী হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি পালন করে সেটি হচ্ছে প্রশাসন। আমরা দেখছি বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রশাসন পুরোপুরি দলীয়করণ হওয়ার কারণে, এই পুরো দলীয় নেতাকর্মীদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণে এই সমস্ত প্রশাসন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা সকল ধরনের অপকর্ম দুর্নীতির সাথে জড়িত হয়েছে। আমরা দেখেছি এই দলীয়করণ প্রশাসন হওয়ার কারণে গত 24 ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা যুক্ত ছিলাম রংপুর থেকে মোকাররম হোসেনের সঙ্গে, তিনি উপস্থিত জনতার মতামত নিচ্ছিলেন। দর্শক যেটি এখন আমরা আমাদের সঙ্গে যুক্ত ঐকমত্য কমিশনের সদস্য বদরুল আলম মজুমদারের সঙ্গে যুক্ত হতে চাই। স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের ভোটের ট্রেনে আমরা একদম তৃণমূল মানুষের কথা জানছিলাম, তাদের মতামত নিচ্ছিলাম, এবং যেটি আপনারা সবাই বলেন যে এরাই ভোটের মালিক, এরাই আসলে আইনসভা গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখবে, এরাই রাষ্ট্রেরও মালিক। যেটি আমাদের কাছে মনে হচ্ছে যে এই তৃণমূল মানুষের মধ্যে আমরা যেটি মনে হলো যে পিআর নিয়ে তারা বেশ একটু জানতে পেরেছে। আমরা যখন দ্বিকক্ষ নিয়ে কথা বলছিলাম তখন তারা পিআর নিয়ে মতামত দিচ্ছিল। তাদের হয়তো আরও অনেক প্রশ্ন ছিল যেগুলো হয়তো আমাদের সংযোগের ত্রুটির কারণে জানতে পারিনি। মানে একটা অস্পষ্টতা আছে। তো এই যে একটা নতুন জিনিস, এই যে একটা নতুন ধারণা আইনসভায়, মানে এইটা এতদিন ছিল না, তাতে আসলে কি অসুবিধা হয়েছে? আর এটা যে এখন আপনারা আলোচনা করছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে, এটা হলে আসলে কি লাভটা হবে যদি সহজ করে একটু বলেন। অনেক ধন্যবাদ। তো শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় এসছে, 8 সালের নির্বাচনের মাধ্যমে। কিন্তু শেখ হাসিনা কিন্তু স্বৈরাচার হিসেবে ক্ষমতায় আসেনি। শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতায় এসছে। কিন্তু বিদ্যমান যে পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান, সেই পদ্ধতি, প্রতিষ্ঠান আর প্রক্রিয়াই নিয়ে শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে। এরপরে তিনি কিছু পরিবর্তন এনেছে আইনে, সংবিধানে, যেগুলো তার স্বৈরাচার হওয়ার ব্যাপারে ত্বরান্বিত করেছে, এটা আরও পাকাপোক্ত করেছে। তার মধ্যে অন্যতম হলো পঞ্চদশ সংশোধনী পাস।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস। তো এই সংসদের পঞ্চদশ সংশোধনী একতরফাভাবে পাশ করেছে এবং জনগণের মতামত উপেক্ষা করেই এবং অতি সহজেই, এটা যেন একটা ছেলে খেলা ছিল। আমার যতটুকু মনে পড়ে পঞ্চদশ সংশোধনী পাশ করেছে বাজেট অধিবেশনে এই 4-5 দিনের মাথায়। কোনো স্পেশাল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের খোলনলচে পাল্টে দেওয়া হয় বা বস্তুতপক্ষে সংবিধান পুনর্লেখন করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, কিন্তু এটা সম্পূর্ণ একতরফাভাবে এবং এটা যেন ছেলে খেলা ছিল সেইভাবে এটা পাশ করা হয়েছে। তো এই যেটা শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত হওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো এই আমাদের যদি উচ্চকক্ষ, সংসদের উচ্চকক্ষ হয়, তাহলে এইভাবে একতরফাভাবে এবং অতি সহজে সংবিধান সংশোধন করা সম্ভবপর হবে না। এবং সংবিধান সংশোধনের মাধ্যমে, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে শেখ হাসিনা যেটা করার চেষ্টা করেছে তার অধীনে নির্বাচন, অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন, এর মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী হওয়ার পথ প্রশস্ত হয়েছে। তো এই উচ্চকক্ষ হলে সেই সুযোগ থাকবে না। তার ফলে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে এবং স্বৈরাচার যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে এটা কার্যকর ভূমিকা পালন করে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু মানে একটা উচ্চকক্ষ যদি হয় মানে সেই উচ্চকক্ষ হইলেই যে স্বৈরাচারের পথ বন্ধ হবে, মানে এইটার আসলে নিশ্চয়তা কতটুকু, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। স্যার আপনি সঙ্গেই থাকুন। দর্শক যাচ্ছে একটি বিরতিতে, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গেই থাকুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা উচ্চকক্ষ নিয়ে আলোচনায় ফিরবো, তার আগে চলুন দেখে নেই ভোট নিয়ে চলতি আলাপ। সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য কেউ সংগঠিত হবে, কেউ ঐক্য তৈরি করবে। সেজন্য জনগণের ভোটাধিকার যেটা বহু বছর ধরে বিলম্বিত হয়ে আছে সেটা অপেক্ষা করবে। যারা সংস্কারে বাধা দিচ্ছে, যারা সংস্কারকে গ্রহণ করতে চায় না, যারা সংস্কারের আইনি ভিত্তির প্রয়োজনীয়তা অনুভব করে না, তারাই নির্বাচন বিরোধী। জুলাই গণ অভ্যুত্থানের জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। ইলেকশন কমিশন যদি সামরিক উর্দিপড়ে, দলীয় উর্দিপড়ে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায়, তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব। কিন্তু আমরা তাদেরকে এখনো সুযোগ দিচ্ছি, তাদের সে শুভোদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক, ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট হোক। এনসিপি নির্বাচনের তারিখ চাইনি, এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই। যেদিন এনসিপি চাইবে সেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করবে এই মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ। আমরা এসব মন্তব্য নিয়ে আবার আলোচনায় ফিরছি। এবার আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আপনাদের সবাইকে আজকের এই ভোটের ট্রেনে স্বাগত। আমরা শুরুতেই বদিউল আলম মজুমদার আপনার কাছ থেকেই শুরু করি। যেটি আপনি বলছিলেন, আমরা উচ্চকক্ষ নিয়ে এখানে আলোচনা করছিলাম যে এই যে উচ্চকক্ষ মানে সেটা একটা প্রয়োজনীয়তার কথা মানে আপনি বললেন, কিন্তু উচ্চকক্ষ হলেই যে স্বৈরাচার প্রতিষ্ঠার পথ রুদ্ধ হবে এর আসলে নিশ্চয়তা কি? কোনো কিছুই পুরোপুরি নিশ্চয়তা দেওয়া যায় না। তা আমরা তো কতগুলো গার্ড রেল সৃষ্টি করতে হবে, যে আমরা তো এর মধ্যে আমাদের কতগুলো আইন কানুন বিধিবিধান ছিল আছে,
কিন্তু এই অনেকগুলোই উপেক্ষা করা হয়েছে, যার জন্য আমরা অতীতে দেখেছি শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে। তো এই আইন কানুন বিধিবিধান থাকতে পারে, নতুন কাঠামো গড়ে তোলা যেতে পারে এবং বিভিন্ন রকমের গার্ডরেল তৈরি করা যেতে পারে, কিন্তু যদি এগুলো কোনো কিছুই মানা না হয় এবং এগুলো যদি উপেক্ষা করা হয় এবং সরকার যারা ক্ষমতায় থাকে তারা যদি যা ইচ্ছা তা করার সেই প্রবণতা তাদের মধ্যে সৃষ্টি হয়, তাহলে কোনো কিছুই কার্যকর হবে না। জি জি, আপনাকে ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন। অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে যাই। সেটি হলো যে আপনাকেও উচ্চকক্ষ নিয়ে, তারপর উচ্চকক্ষের যে নির্বাচন পদ্ধতি, এটা নিয়ে কথা বলতে দেখা গেছে। বিশেষ করে জামাতের যে সংস্কার কমিটি ছিল সেখানেও আপনাকে দেখা গেছে। মানে আমরা মানুষের মতামত চাচ্ছিলাম, যে বিষয়টা এখানে আসছে যে মানুষ এখনও উচ্চকক্ষ নিয়ে ওইভাবে স্পষ্ট তারা ধারণা রাখে না। যেটা মানুষ এখনও যে বিষয়ে ধারণা রাখে না এবং মানে সেটা কেন মানুষ সেদিকে রাজি হবে বা সেই উচ্চকক্ষ দিয়ে তাহলে কি লাভ হবে। আরেকটা যে ব্যাপার বলতে চাই যে এতদিন তো উচ্চকক্ষ ছিল না, বা বর্তমানের যে পদ্ধতি এক কক্ষ বিশিষ্ট আইনসভা, মানে সেটি কি গণতন্ত্র প্রতিষ্ঠায় মানে যথেষ্ট নয়? নতুন করে উচ্চকক্ষ কেন দরকার হচ্ছে, আপনার কি মত? প্রথম প্রশ্ন করেছেন যে কি লাভ হবে, এবং মানুষ সেটা বুঝতে পারছে না দেখেই তো নতুন কিছু আনয়ন করা প্রয়োজন। এই যে এতদিন ধরে বাংলাদেশের ঐকমত্য কমিশনে কয়েক মাস থেকে আলোচনা হলো, পার্টিগুলো আলোচনা করলো, ঐকমত্য কমিশনে সকলে মিলে আলোচনা করলো, করে একটা নতুন সিস্টেমকে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। কেন সিস্টেমটাকে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে? একটা ব্যালেন্স আনার জন্য, পাওয়ার ব্যালেন্স। নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ যদি থাকে তাহলে একটা পাওয়ার ব্যালেন্স হয়। পিআর সিস্টেমের কথা এখানে বলা হয়েছে। যদি পিআর সিস্টেমে সকল পার্টিগুলো থেকে ভোটের অনুপাতে উচ্চকক্ষের সদস্য নির্ধারণ করা হয়, তাহলে নিম্নকক্ষে যে কাজগুলো করবে সেগুলো যখন উচ্চকক্ষে অ্যাপ্রুভালের জন্য যাবে, যেমন ধরেন সংবিধান সংশোধন করতে হবে, তো সংবিধান সংশোধন করতে গেলে উচ্চকক্ষের অ্যাপ্রুভাল লাগবে। ওই অ্যাপ্রুভাল যখন নিতে যাবে তখন পার্টিগুলোর সকলেরই সে থাকবে, কারণ সকলেরই রিপ্রেজেন্টেটিভ থাকবে। 2%, 10%, 20%, 30% যেই থাকুক না কেন, সকলের রিপ্রেজেন্টেশনই সেখানে নিশ্চিত হবে। এই সিস্টেমটা একবার দুইবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে এবং জনগণের সামনে জানা থাকবে না, এটাই তো স্বাভাবিক। সেই জন্য তো পলিটিক্যাল পার্টিগুলোকে সঙ্গে নিয়ে আলোচনা করা হয়েছে, যেন জনগণকে সকলেই অ্যাওয়্যার করেন। আর দ্বিতীয় প্রশ্ন বলেছেন যে এটা তো বর্তমানে নাই, বর্তমানে যেহেতু নাই থাকলেই বা অসুবিধা কোথায়? হ্যাঁ, থাকলেই তো বড় অসুবিধা। ফ্যাসিজম তো এইভাবেই বিল্ড আপ হয়, অ্যাবসলিউট মেজরিটির ভিত্তিতে ফ্যাসিজম বিল্ড আপ হয়। বাংলাদেশের 2001 সালে নির্বাচন, 2008 সালে নির্বাচন দিলে দেখতে পাবেন যে 38%, 36% ভোট পেয়ে আসন পেয়েছে 206টি, 218টি, 230টি। তাহলে 38% ভোট পেয়ে যদি 230টি আসন পাওয়া যায়, বাকি যে আরো 58% ভোট আছে, এই 58% ভোটাররা কি করবে? তাদের রিপ্রেজেন্টেটিভ কোথায়? তাদের রিপ্রেজেন্টেটিভ তো পার্লামেন্টেও নাই, উচ্চকক্ষেও নাই, নিম্নকক্ষেও নাই। এই ব্যালেন্সটা ক্রিয়েট করার জন্যই আলোচনা করা হয়েছে। আমাদের বিগত দিনের যে অভিজ্ঞতা ফেসিজম ক্রিয়েট করার জন্য, সেটা অ্যাবসলিউট মেজরিটির ভিত্তিতে হয়েছে। এই বাজে অভিজ্ঞতা থেকে বের হয়ে আসার জন্য জনগণের কিন্তু শিশির ভাই, এই যুক্তিগুলো তো বিভিন্ন সময় আসছে, কিন্তু কিছু তো প্রশ্নও আসছে যে উচ্চকক্ষের সদস্যরা সরাসরি নির্বাচিত হবে না, যেই কারণে ভোটারদের প্রতি সরাসরি নির্বাচিত যে সমস্ত সদস্য হবেন তাদের মতো দায় থাকবে না। এবং এই যে একটা পলিটিক্যাল পার্টি তারা একটা তালিকা দিয়ে দেবে, সেই তালিকা ধরে ধরে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হবে এবং বলা হচ্ছে যে এই ক্ষেত্রে উচ্চকক্ষের মানে এই সদস্যের আসনের দাম 5,000 কোটি টাকা উঠে যেতে পারে। এই ধরনের আলোচনাগুলো তো হচ্ছে, এখানে কিভাবে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে? পরিপূর্ণভাবে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এটাকে ক্লোজড পিআর, ওপেন পিআর নামে দুটো সিস্টেম আছে। আপনি যাকে ইচ্ছা তাকেই তো উচ্চকক্ষে নিয়ে যেতে পারবেন না। এই ব্যাপারে আইনটা হবে এটা যে আপনি যখন ইলেকশন হবে তখনই আপনি তালিকা ঘোষণা করে দিবেন পার্টির পক্ষ থেকে, যে যদি আপনি উচ্চকক্ষে যান তাহলে কাকে কাকে নিবেন, এবং পিআর পদ্ধতিতে কাকে কাকে নিবেন এই তালিকা আগেই আপনাকে ডিসক্লোজ করে দিতে হবে, নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
এটাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে ক্লোজ ডোর পিআর এবং র্যাঙ্কড লিস্ট পিআর। এই র্যাঙ্কড লিস্ট পিআর এর অধীন আপনি যদি উচ্চকক্ষে হঠাৎ করে কাউকে নিতে পারবেন না, তো আপনাকে তো আগেই ইলেকশন কমিশনকে তালিকা দিতে হবে যে আমি অমুক অমুককে উচ্চকক্ষে নিতে চাই, ডিসক্লোজ করতে হবে। ডিসক্লোজ না করে আপনি অন্ধকারে রেখে কিছু করতে পারবেন না। ফলে যারাই সমালোচনা শিশিরমণি আপনি সঙ্গে থাকুন, আমরা একটু মাহমুদা আপার কাছে যাই, তিনি অপেক্ষা করছেন। আপা, এই যে উচ্চকক্ষের ব্যাপারে আপনাদের যে 31 দফার সংস্কার প্রস্তাব ছিল, সেইখানেও মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছিল এবং সেখানে উচ্চকক্ষের কথা আছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঐকমত্য কমিশন যেই উচ্চকক্ষের ব্যাপারে ধারণা দিল, যেই প্রস্তাবটা সনদে গ্রহণ করবে বলে গণমাধ্যমকে জানালো, সেইখানে আপনারা ঐকমত্য নোট অফ ডিসেন্ট দিয়ে, মানে এর মানে কি? বিএনপি কি তাহলে মানে এই উচ্চকক্ষ কি চায় না, বা এই নির্বাচন মানে সংখ্যানুপাতিকের উচ্চকক্ষ মানে ক্ষমতায় গেলে কি তারা এটা করবে নাকি করবে না? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন। দুর্ভাগ্যক্রমে আমি আরেকজন বক্তা জনাব শিশির মনিরের প্রশ্নটা শুনতে পেয়েছি, কিন্তু তার উত্তর শুনতে পাইনি। যে আমি আমার মতো করে আপনি যে প্রশ্ন আমাকে করেছেন আমি সেইটারই উত্তর দিচ্ছি। প্রথমত, আমাদের 31 দফাতে খুব সুস্পষ্টভাবেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে এবং এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মানে কথাটা প্রথম সেই হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই মানে বলে তাদের প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা। এটা বেসিক্যালি আরও আগে আমাদের ভিশন 2030 যখন আমরা করেছিলাম 2016-তে, তখন থেকে সেই ভিশনেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে প্রক্রিয়াটা, তফাৎ বা ডিফারেন্স এখন যেটা এসেছে বা নোট অফ ডিসেন্ট যেটা গেছে, তফাৎটা হচ্ছে প্রক্রিয়াটাই। উচ্চকক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে উচ্চকক্ষের ধারণা দিয়েছে কিংবা যে ধারণা নিয়ে কাজ করেছে সেটা হচ্ছে উচ্চকক্ষ শুধুমাত্র বিশেষভাবে সেই সব বিশিষ্ট ব্যক্তিদের জন্য সমাজের এবং দেশের যাদের রাজনৈতিকভাবে হয়তো কোনো আসন থেকে জিতে আসার মতো বাস্তবতা নাই, কিন্তু তাদের মেধা, তাদের মনন এবং তাদের মানে আইডিয়াগুলো জাতি এবং দেশকে অনেক অনেক বেশি উপকৃত করতে পারেন। এই কনসেপ্ট থেকে কিন্তু এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষটা নিয়ে বিশেষভাবে মানে আলোচনা শুরু হয় কিংবা বিএনপির প্রস্তাবনা। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে পিআর পদ্ধতি, যেটা ঐকমত্য কমিশন ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন যেটা পিআর পদ্ধতিতে হবে। সেই জায়গাটায় বিএনপির একটা আপত্তি আছে। বিএনপির যে কোনো বিষয়ে আপত্তির প্রধান কারণ হচ্ছে রাষ্ট্র পরিচালনাটাকে একটা গতিশীলতা রাখা। এই ক্ষেত্রেও এই আপত্তির কারণটা কিন্তু সেইটাই। কারণ এখানে যেটা হয়েছে সেটা আপনি যদি খেয়াল করেন, আমার যদি ভুল না হয়, সেটা হচ্ছে অর্থ বিল ছাড়া সব ধরনের বিলই দুইটা কক্ষে উপস্থাপন করা হবে এবং উচ্চকক্ষ যদি কোনো বিল পাশ না করে 1 মাস পর্যন্ত, তাহলে সেটা অনুমোদিত বলে ধরে নেওয়া হবে। আপনি দেখুন 1 মাস সময় একটা বিল মানে উচ্চকক্ষে দিয়ে 1 মাস সময় অপেক্ষা করা, একটা সরকার ক্ষমতায় থাকে 5 বছর, তারপরে আছে হচ্ছে সংখ্যানুপাতিক যে নির্বাচনের ফলে এমন অনেক দল এখানে আসবেন যাদের মাঠে সংশ্লিষ্টতা অনেক অনেক কম। কারণ এখানে কিন্তু আবার সুনির্দিষ্টভাবে উচ্চকক্ষটা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট করা নাই, এখানে রাজনীতিবিদদের জন্য, মূলত রাজনীতিবিদরাই এখানে আসবেন। সেই ক্ষেত্রে কিন্তু একটা পলিটিক্যাল মোটিভও আপনি এখানে দেখতে পাবেন বা প্রতিফলন হওয়ার সম্ভাবনা থেকে যায়। কী ধরনের মোটিভ? সেটা হচ্ছে যে মূল দল, যেই দল আপনার মানে নিম্নকক্ষে যা সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে, তাদের কিন্তু সরাসরি ভোটের একটা দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে এবং ভোটারের কাছে। যেটা উচ্চকক্ষে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রাপ্ত মোট ভোটের ফলাফলের ভিত্তিতে পিআর পদ্ধতিতে সেখানে বিভিন্ন দল তাদের আসন পাবেন, সে যেই সংখ্যকই হোক। এখন সংবিধান সংশোধনের বিষয়বোধ এখানে একটা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে সংবিধান সংশোধনের মানে যেটা ঐকমত্য কমিশন থেকে বলা হয়েছে সেটা হলো যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই 2 কক্ষের কনসেন্ট লাগবে।
দুই কক্ষের কনসেন্ট লাগবে, এটা বলা হয়েছে। আর আপনি যে কথাটা বললেন সেটা সেটা সেইটা আপনি যে কথাটা বললেন আপা, যে এখানে অনেক দল থেকে আসতে পারে যারা ছোট দল, তো ছোট দলগুলো যদি উচ্চকক্ষে আসতে পারে সেটা তো একটা বৈচিত্র্যের ব্যাপার, সেটা তো গণতন্ত্রের জন্য ভালো নয় কি? অফকোর্স ওটা গণতন্ত্রের জন্য অবশ্যই সৌন্দর্য। সেইটা যদি এমন হয় যে না আপনার বিশিষ্ট সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ আসলেন 60% সিট বা 65% সিট জুড়ে, আর 30% রাজনীতিবিদদের মধ্যে ভাগ করে দেওয়া হলো যেন তারা যারা আগামীতে আরও রাজনীতিবিদ হিসেবে যোগ্যতর হয়ে উঠতে পারেন, এলাকায় তাদের একটা অবস্থান তৈরি হতে পারে, সেই জন্য ওটা ঠিক আছে। কিন্তু 100 আসনই নার্সিংয়ের জন্য ছেড়ে দেওয়া, এইটা আসলে মানে যদিও আমি এই জায়গাটায় নিশ্চিত নই, আমি যতটুকু পড়েছিলাম প্রথম দিকে যে 50% বোধহয় রাজনীতিবিদদের জন্য সুপারিশ করা হয়েছিল, আর 50% বিশিষ্ট ব্যক্তিবর্গ কিংবা অন্যান্য সম্প্রদায়, সব অংশের মানুষ দেশের, এই ধরনের একটা পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে যেটা পড়লাম ফাইনাল যে ঐকমত্য কমিশনে, সেখানে এইটা আসলে আমি উল্লেখ দেখিনি। এই জায়গাটাই সম্মানিত সহ আলোচক বদিউল আলম মজুমদার ভাই আলোকপাত করতে পারবেন। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি 100 আপনার ছোট ছোট দলগুলো মিলে সিদ্ধান্ত নিল যে প্রতিটা বিলের ব্যাপারেই ডিলে হবে বা ডিলে করার সুযোগ আছে। এইখানে এই সরকার, যেই সরকার মানে নিম্নকক্ষে যে মানে সংখ্যাগরিষ্ঠ দল যারা সরকার পরিচালনা করবে, তাদের জন্য কিন্তু একটা পদে পদে এক ধরনের বাধা তৈরি হবে। আপা আপনি থাকেন, আপনি বলেছেন যে এটার উত্তর আমাদের এখানে যুক্ত ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার উনি দেবেন। এই যে বিএনপির পক্ষ থেকে বা এই যিনি আমাদের আপা বললেন, এইটার কি উত্তর? আসলে পদে পদে কি আসলে এই ধরনের একটা উচ্চকক্ষ হলে যদি সরকার পদে পদে বাধাগ্রস্ত হয়, যারা সরকার গঠন করবে, তাহলে সেই উচ্চকক্ষ আসলে ভালো হলো কি করে? এই অভিযোগের কি উত্তর আছে? আমার তো মনে হয় যে গণতন্ত্রই হলো একটা নজরদারিত্বের কাঠামো। গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয়, ক্ষমতা যাতে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যেন একটা স্বৈরাচারী সরকার একটা একনায়কত্ব সৃষ্টি না হতে পারে, সেই জন্যই কিন্তু এই যে গণতান্ত্রিক ব্যবস্থাতে যেটা করা হয় সেটা হলো সেপারেশন অফ পাওয়ার্স, যে ক্ষমতার সেপারেশন অ্যান্ড ডিফিউশন, ক্ষমতার বিভক্ত করা এবং এটা ছড়িয়ে দেওয়া, যাতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি হয়। তো বাধা সৃষ্টি করার উদ্দেশ্য হলো চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি করা। বিএনপির পক্ষ থেকে যেই প্রস্তাব দেওয়া হয়েছে সেটা হলো নিম্নকক্ষের যেই আসন সংখ্যা, আসনের হার, সেই হারেই কিন্তু উচ্চকক্ষে প্রত্যেক দল তাদের যে উচ্চকক্ষের সদস্য সংখ্যা পাবে। তো তার ফলে উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের প্রতিচ্ছবি, এবং যে উচ্চকক্ষ যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে অনেক দলেরই যারা নিম্নকক্ষে যাদের প্রতিনিধিত্ব থাকবে না তাদেরও প্রতিনিধিত্ব থাকবে উচ্চকক্ষে, এবং নিম্নকক্ষে যাদের মেজরিটি থাকবে তারা উচ্চকক্ষে মেজরিটি নাও পেতে পারে। তো তার জন্য আলাপ আলোচনা করে অন্যান্যদের মতামত নিয়ে একটা আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধন কিংবা আইন পাশের সুযোগ সৃষ্টি হবে। তো ওটাই হলো ওই যে গণতান্ত্রিক চেকস অ্যান্ড ব্যালেন্স। আর কিন্তু বিএনপির পক্ষ থেকে যেই পদ্ধতি তারা প্রস্তাব করছে, সুপারিশ করছে, যে পদ্ধতির পক্ষে আছে, সেটা কিন্তু এই রকম চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি করবে না, তাই এটা অর্থহীন হবে। বদিউল আলম মজুমদার, আপনি সঙ্গেই থাকুন, আপনার আরও আমরা কথা শুনবো। বিশেষ করে একটা প্রশ্ন আসছে ঐকমত্য কমিশনের প্রতি, যে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তারা কি দায় এড়াতে চাইছে কিনা। আমাদের সঙ্গে যে তিনজন অতিথি, সেটা হলো যে বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা আপা, বদিউল আলম মজুমদার ঐকমত্য কমিশনের সদস্য, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির আছেন। আপনারা থাকুন দর্শক, এই পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন ভোটের ট্রেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। শিশির ভাই, আপনার কাছে আরেকবার যাই, আমাদের হাতে আর অল্প কিছু সময় আছে, আমরা অল্প অল্প করে সবার কাছেই যেতে চাইব। যেটি
আলোচনা হচ্ছে যে এই যে জুলাই সনদ এবং এখানে ঐকমত্য কমিশন বলছে যে এই যে উচ্চকক্ষ নিয়ে একটা সমাধানে আসা গেছে, ঐকমত্য হয়েছে এবং সেটা সংখ্যানুপাতিক। আপনাদের কাছে কি মনে হচ্ছে এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে? আপনারাও বেশ কথা বলছেন, এর বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হওয়া উচিত সংক্ষেপে যদি 1-2 মিনিটে বলেন, বা আপনাদের দাবিটা। বাস্তবায়ন দাবি না, আমি যদি এই সরকার চালাতাম তাহলে আমি এসে কি করতাম জানেন? ফার্স্ট কাজ করতাম, আমি প্রক্লেমেশন ডিক্লেয়ার করে দিতাম, ঘোষণাপত্র ডিক্লেয়ার করে দিয়ে সনদও ডিক্লেয়ার করে দিতাম, এবং আমরা বলতাম যে সনদের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ঐকমত্য কমিশনে যতগুলো বিষয় আলোচনা হয়েছে এর সবগুলোকে আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে। আগামী নির্বাচনের আগে যদি বাস্তবায়ন করা না যায় তাহলে এই আলাপ আলোচনার 2 পয়সার কোনো মূল্য থাকলো না। ফলে আমরা মনে করি, আমিও ব্যক্তিগতভাবে মনে করি, চার্টার ডিক্লেয়ার করতে হবে, চার্টারের অধীনে সংবিধানের ওই ধারাগুলোকে, অনুচ্ছেদগুলোকে স্থগিত করতে হবে, এবং আগামী নির্বাচন চার্টারের অধীনে হতে হবে। অতীতের সিস্টেমে হলে এই সমস্ত আলাপ আলোচনার কোনো মূল্য নাই। এবং দেখবেন এই যে রিফর্ম প্রক্রিয়ায় বর্তমান সরকারের স্ট্যাটাস হলো জনগণ কর্তৃক ম্যান্ডেটেড সরকার। এই সরকার পরবর্তী সরকার যারা এই ঐকমত্যে তাদেরও সাইন আছে, তারা এসে বাস্তবায়ন করবে না, এরকম একটা শঙ্কা কেন করা হচ্ছে? কি জন্য? আশঙ্কার প্রশ্ন না, কি জন্য এটা করতে হবে? পরবর্তী সরকারের প্রশ্ন আসলো কেন? পরবর্তী সরকার কিসের অধীনে নির্বাচিত হবে? আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে কোন আইনে হবে নির্বাচন বলতে পারবে কেউ? যারা এই দাবি দিচ্ছেন তারা কি বলতে পারবেন আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন যেদিনই নির্বাচন হোক কোন আইনের অধীনে হবে? যদি বর্তমান সরকারকে রেগুলার সরকার মনে করা হয় তাহলে তো বর্তমান সরকার 2019 সাল পর্যন্ত কন্টিনিউ করা উচিত, যদি এই আর্গুমেন্ট কেউ করে থাকে। কারণ কি, অতীতের ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে তাদের মেয়াদ ছিল কতদিন পর্যন্ত? 2029 সাল পর্যন্ত। সুতরাং ওইটা তো এখানে আর্গুমেন্ট না, মূল আর্গুমেন্ট হলো যে দেশে একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে একটা সরকার গঠিত হয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছে। এই ম্যান্ডেটের চাইতে বড় ম্যান্ডেট আর কি আছে? যারা এখানে বলছেন এরা নির্বাচিত সরকার না, তারা আসলে জনগণের ম্যান্ডেট সম্পর্কে ধারণাই রাখেন না। শিশির ভাই, স্পষ্ট আপনার অবস্থান। অ্যাডভোকেট শিশির মিন, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। মাহমুদ আপা, আপনার কাছে একটু আসতে চাই। অ্যাডভোকেট শিশির মনিরের কথা আপনি শুনছিলেন, তারা বলছে যে এই জুলাই সনদ যদি এখনই বাস্তবায়ন না করা হয় তাহলে সনদের কোনো মূল্য নেই। আপনার কাছে কি মনে হয় আসলে কি মূল্য আছে কি নেই? ধন্যবাদ আপনাকে। শিশির মনিরের কথা আমি পুরোটা শুনতে পাইনি, আমাদের সম্মানিত আইনজীবী ভাইয়ের কথা আর জিস্টটা আপনার কাছ থেকে জানলাম। দেখুন, জুলাই সনদে জুলাইয়ের পক্ষভুক্ত সবগুলো দল, যে দলগুলো আওয়ামী লীগকে এই দেশ থেকে ফ্যাসিজমকে মানে ফ্যাসিস্টদের মাথাকে বিতাড়ন করেছে, সেই পক্ষের সবগুলো দল এক জায়গায় হয়ে আজকে এতগুলো মাস ধরে তারা পরিশ্রম করছেন, কাজ করছেন, যে যে বিষয়ে মতানৈক্য হয়েছে তারা ডিসকাস করেছেন, তারা তাদের যেটাতে সম্মতি নাই সেইটা জানিয়েছেন। এতগুলো মানে মানুষ, এতগুলো নেতা এক জায়গায় হয়েছেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে। এতখানি অনাস্থা তো আমি তাদের প্রতি রাখতে পারবো না, রাখার কোনো প্রশ্নই ওঠে না। আমি পরিপূর্ণ আস্থা রাখি জুলাই সনদ যতখানি সততার সাথে এটার বিশেষ করে ঐকমত্য কমিশনের সদস্যরা এবং পূর্ববর্তী যারা সংস্কার কমিশনের সদস্য ছিলেন যতখানি সততা নিয়ে এবং তাদের পরিশ্রম তারা দিয়েছেন এবং যতখানি সততা এবং সদিচ্ছা নিয়ে এই রাজনৈতিক দলগুলো সেটাতে অংশ নিয়েছে, দিনের পর দিন তারা যেই বিষয় একমত হওয়ার মতো নয় যে প্রশ্নটা আসছে, মানে এই যে এখনই এই জুলাই সনদের যে বাস্তবায়ন, আপনি বা আপনার দল যেটাতে রাজি হলো সেটা এখনই বাস্তবায়ন করতে মানে বাধা কোথায়? এখনই বাস্তবায়ন করার ওয়েটা কি আমি ঠিক বুঝতে পারছি না। এটা বাস্তবায়নটা কোথায় হবে, মানে ওয়েটা কি? জুলাই সনদের বাস্তবায়নের এই মুহূর্তে সংবিধান মানে এটাতে অন্তর্ভুক্ত করার ওয়েটা কি? আমি যে এক জায়গায় হয়ে সবাই একমত হয়ে সেটাতে যদি প্রত্যেকে সই করেন, এই মুহূর্তের জন্য এটাই তো জুলাই সনদের বাস্তবায়ন। এরপরে যখন এটা ডিউ কোর্সে যখন নির্বাচিত আসবে, যে আপা আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। যে আপা
যে আপা আমাদের সাথে অতিথির সংযোগটিতে একটু অসুবিধা হয়েছে। আমরা বদিউল আলম মজুমদার ঐক্যমত্য কমিশনের সদস্য, তার কাছে যাচ্ছি। একটা বিতর্ক থেকে যাচ্ছে, আপনারা এত কষ্ট করলেন, গেল 6 মাস ধরে অনেকগুলো সভা হয়েছে, অনেকগুলো অধিবেশন, আমার যদি ভুল না হয় 50টির বেশি অধিবেশন হয়েছে এককভাবে, সম্মিলিতভাবে, সবশেষে প্রায় 20টার বেশি অধিবেশন হয়েছে। মানে এই যে বাস্তবায়নের জায়গায় যে একটা অনৈক্য, এবং সেখানে এমন কথা উঠছে যে তাহলে এই সনদ করে লাভ কি, এ ব্যাপারে আপনি কি বলবেন? অবশ্যই যে যে ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে এগুলো বাস্তবায়িত হইতে হবে, তা না হলে এগুলো অর্থহীন হবে। তো এখন এই কীভাবে বাস্তবায়িত হবে এবং এগুলোর আইনি সাংবিধানিক ভিত্তি কী হবে, এই বিষয়ে সুরাহা করার আমাদের এখতিয়ারের অন্তর্ভুক্ত নয়। আমাদের যে আমাদের ম্যান্ডেট হলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য সৃষ্টি করে একটা জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা এবং এগুলোতে স্বাক্ষর দেওয়া, এগুলো স্বাক্ষরিত করা, এই সনদটি যাতে সবাই স্বাক্ষর করে সেটা নিশ্চিত করা। কিন্তু কিভাবে বাস্তবায়িত হবে এটা আমাদের ম্যান্ডেটের অংশ নয়। কিন্তু আপনাকে এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা যে স্প্রেডশিট দিয়েছিলেন সেখানে তো লেখা ছিল যে বাস্তবায়ন কোন প্রক্রিয়া হবে, রাজনৈতিক দল কি চায়, তারা এইভাবে মতামত দিয়েছে। তাহলে এখন আপনারা কেন বলছেন যে এটা আপনাদের এখতিয়ারভুক্ত নয়? এটা আমরা ওই যে কতগুলো বিকল্প পদ্ধতির কথা বলেছি, কিন্তু এই নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে সেই 166টি যে সুপারিশ আমরা পাঠিয়েছি সেগুলোর ব্যাপারে, তাদের একমত দ্বিমত এবং একমত হয়তো আমরা ওটা শুধু লিপিবদ্ধ করেছি আমাদের যে স্প্রেডশিট পাঠিয়েছি সেখানে। কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার, এ ব্যাপারে ঐক্যমত্য সৃষ্টি করার আমাদের এখতিয়ারের অংশ নয়। এবং আপনারা যদি সরকারের পক্ষ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটা সুস্পষ্টভাবে বলা আছে যে এটা আমাদের এখতিয়ারের অংশ নয়। তবুও রাজনৈতিক দলগুলো দাবি করেছে যে এ ব্যাপারে আলাপ আলোচনা করা দরকার, এ ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছা দরকার। তো তার প্রেক্ষিতে আমরা যেটা বলেছি, রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করুক এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনের সাথে, সরকারের সাথে সহ তারা আলাপ আলোচনা করে এটা সমাধানের ব্যাপারে তারা চেষ্টা করুক। এবং আমরাও এ ব্যাপারে ক্যাটালিস্টের ভূমিকা, সহায়কের ভূমিকা পালন করতে আমরা আগ্রহী। এ ব্যাপারে আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করে আমরা পরবর্তী আমাদের করণীয় সম্পর্কে আমরা সিদ্ধান্ত নেব। বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের এই ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।